আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সাথে আমাদের দেখা হলো। আজকে আমরা পড়ব ৮ম শ্রেণীর বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ। ঠিক আছে? তোমরা সবাই ভালো আছো তো? পড়াশোনা করেছো ঠিকমতো? আচ্ছা। আচ্ছা, আমরা যখন কথা বলি, কথা বলার মাঝখানে আমরা যদি অনবরত কথা বলে যাই, তাহলে কি মনের ভাবটা প্রকাশ করা সম্ভব হয়? না, সম্ভব হয় না। ঠিক বলেছ। তাহলে আমাদের কি করতে হয়? কথা বলার মাঝখানে একটু থামতে হয়। থামার জন্য আমাদের কি করতে হয়? কিছু কথা বলার মাঝখানে থামতে হয়। আর আমরা যখন লিখি তখন কি করতে হয়? থামার জন্য কিছু চিহ্ন ব্যবহার করতে হয়। সেই চিহ্নগুলিকে কি বলা হয়? তোমরা বলতে পারবে? হ্যাঁ, সেই চিহ্নগুলিকে বলা হয় বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। তাহলে আজকে কথা বলার জন্য মাঝখানে যে থামতে হলে যে চিহ্নগুলি ব্যবহার করা হয়, সেই বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্নের ব্যবহার কখন, কোথায়, কিভাবে করতে হয় সে সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা কি পড়ব আজকে? বিরাম চিহ্ন। তোমরা সবাই সিডব্লিউ খাতায় শ্রেণীর কাজের খাতায় লিখে নাও যে আজকে আমরা পড়ব বিরাম চিহ্ন। তাহলে বিরাম চিহ্ন। চলো আমরা জানি বিরাম চিহ্ন কি। মানুষ একটানা কথা বলতে পারে না। তোমরা সবাই বই খোলো। বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে ৬১ পৃষ্ঠা। বই খোলো এবং আমার কথা মনোযোগ দিয়ে শোনো। মানুষ একটানা কথা বলতে পারে না, তাই তাকে মাঝে মাঝে কি করতে হয়? থামতে হয়। তাছাড়া অন্যকেও কথাগুলি বোঝার সময়ও দিতে হয়। আর আমি যদি না থামি তাহলে অন্য কেউ কিন্তু আমার কথা বুঝতে পারবে না। এই বোঝার জন্য কি করতে হবে? সময় দিতে হবে। লেখার বেলায় তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয়। আমি যখন লিখব তখন লেখার সময় মাঝে মাঝে কি করতে হবে? বিরতি দিতে হবে। সেই বিরতি দেওয়ার জন্য কিছু চিহ্ন ব্যবহার করতে হবে। ওই চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো এখানে থামতে হবে। ঠিক আছে? তাহলে বলেছে যে কথা থামাতে হয় কি জন্য? আমাদের কথাগুলো এই যে আমরা কথা বলার সময় থামি, এই থামতে হয় কি জন্য? শ্বাস নেওয়ার জন্য কথা বলার মাঝখানে থামতে হয়। লেখা থামানোর জন্য বাক্যে নানা রকম চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলিকে কি বলা হয়? এই চিহ্নগুলিকে বলা হয় বিরাম চিহ্ন। এই চিহ্ন বা সংকেতগুলিকে কি বলা হয়? বিরাম চিহ্ন বলা হয়। তাহলে আমি যদি প্রশ্ন করি, লেখার সময় থামার জন্য যে চিহ্নগুলি ব্যবহার করি, এই চিহ্নগুলোকে কি বলা হয়? উত্তর হচ্ছে বিরাম চিহ্ন। একে জ্যোতি বা ছেদ চিহ্ন বলা হয়। এই যে লেখার সময় যে থামার জন্য যে চিহ্নগুলি ব্যবহার করা হয়, একে বলা হয় জ্যোতি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। আর বিরাম চিহ্ন আমি কেন ব্যবহার করব? বিরাম চিহ্ন ব্যবহারের ফলে আমার কথা বা আমার বাক্যের অর্থ, আমি যেইটা বলতে চাচ্ছি সেইটা স্পষ্ট হবে। এই জন্য লেখার সময় আমাদের থামতে হয়। লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। তাহলে আমি যদি প্রশ্ন করি বিরাম চিহ্নের একটা সংজ্ঞা দাও তো, বা বিরাম চিহ্ন কাকে বলে বলো, তাহলে তুমি কি উত্তর করবে? লিখিত বাক্যে অর্থ সুস্পষ্ট করার জন্য, মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে বলা হয় বিরাম চিহ্ন। তাহলে বিরাম চিহ্নের কাজ হচ্ছে তোমার বাক্যের অর্থ স্পষ্ট করা এবং কথা বলার সময় থামার জন্য এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। নিচে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিরাম চিহ্নের নাম, আকৃতি নির্দেশ করা হলো। তাহলে তোমরা বিরাম চিহ্নগুলো তোমরা বই খোলো, বইয়ে দেখো বিরাম চিহ্নগুলোর নাম এবং তার আকৃতি দেওয়া আছে। যেমন একটি বিরাম চিহ্ন হচ্ছে কমা। কমা কেমন করে লিখতে হয়? এইভাবে। তারপরে হচ্ছে আরেকটা বিরাম চিহ্নের নাম হচ্ছে সেমিকোলন। তোমরা সবাই চিহ্নগুলো খাতায় লিখে নাও। আর এটা বিরাম চিহ্ন হচ্ছে সেমিকোলন। আর একটা বিরাম চিহ্ন হচ্ছে দাঁড়ি। এই বিরাম চিহ্নটা এমন। তারপর আরেকটা বিরাম চিহ্ন হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন।
এই বিরাম চিহ্নটার চিহ্ন হচ্ছে এরকম। হ্যাঁ, এরপর আরেকটা যে বিরাম চিহ্ন হচ্ছে বিস্ময় চিহ্ন। তাহলে বিস্ময় চিহ্নটা কেমন? এরকম একটা দাড়ি দিয়ে নিচে ফোঁটা দিবেন। কোলন চিহ্ন, কোলন চিহ্নটা কেমন? এরকম। অনেকে কি করে কোলনটা বিসর্গের মতো লিখে এভাবে এভাবে দেয়, এটা কিন্তু ভুল। তাহলে আমাদের কোলন চিহ্ন দিতে হবে দুইটা ফোঁটা, একদম নিরেট দুইটা ফোঁটা উপরে নিচে দিতে হবে, এটা হচ্ছে কোলন চিহ্ন। তারপরে হচ্ছে কোলন ড্যাশ, কোলন ড্যাশ। কোলন ড্যাশ হচ্ছে এরকম কোলন দিয়ে দুইটা ফোঁটা, উপরে নিচে দুইটা ফোঁটা, আর এরকম একটা ড্যাশ চিহ্ন, কোলন ড্যাশ। তাহলে আমরা বিরাম চিহ্নগুলি কি পেলাম? কমা, কমার চিহ্নটা হচ্ছে এরকম, সেমিকোলন হচ্ছে একটা ফোঁটা দিয়ে কমার মতো একটা চিহ্ন, দাড়ি একটা সোজা দাগ, তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন, আর একটা চিহ্ন পেলাম বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্ন হচ্ছে একটা দাড়ি দিয়ে তার নিচে ফোঁটা। কোলন চিহ্ন, কোলন চিহ্ন একটা দুইটা ফোঁটা পরপর, এটা নিরেট ফোঁটা, এর মধ্যে কোনো ফাঁকা থাকবে না। তারপরে হচ্ছে আরেকটা পেলাম কোলন ড্যাশ, একটা কোলন দিয়ে তারপরে একটা ড্যাশ চিহ্ন। আরো কিছু বিরাম চিহ্ন আছে, তোমরা সবাই তোমাদের শ্রেণীর কাজের খাতায় লিখে নাও। আরো কিছু বিরাম চিহ্ন আছে, সেটা হচ্ছে হাইফেন। হাইফেন ছোট্ট একটা ড্যাশ, ঠিক আছে। উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন, উদ্ধরণ চিহ্ন এর আরেকটা নাম হচ্ছে উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। এটা হচ্ছে এরকম উল্টো করে দুইটা কমা উপর দিকে দিবে, আর এরকম সোজা করে দুইটা কমা দিবে, বা এটা বাক্যের উপরের দিকে এর অবস্থান থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিকল্প চিহ্ন, আরেকটা কি? বিকল্প চিহ্ন। বিকল্প চিহ্ন এরকম। আরেকটা বন্ধনী চিহ্ন, বন্ধনী চিহ্ন, বন্ধনী চিহ্ন তিনটা হতে পারে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আরেকটা হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন বা ঊর্ধ্বকমা, ইলেক বা লোপ চিহ্ন বা ঊর্ধ্বকমা। এটা কেমন হয়? ইলেক বা লোপ চিহ্ন বা ঊর্ধ্বকমা, এটা কোনো একটা বাক্যের উপর দিকে বসে। যেমন আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, এটা উপর দিকে বসে, এটা কমার মতোই কিন্তু এটা উপর দিকে বসবে। আসো তাহলে এই সবাই কি এই চিহ্নগুলো লিখে নিয়েছো? কোন চিহ্নগুলো লিখে নিয়েছো এবং তার চিহ্নগুলো কেমন, সংকেতগুলো কেমন, এটা লিখেছো সবাই? খাতায় সবাই লিখেছো? ঠিক আছে, তাহলে আমি বোর্ডটা মুছে ফেলছি। এরপরে এই চিহ্নগুলি কোনটি কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয় সে সম্পর্কে আমরা জানবো। এখন প্রথমে আমরা যার ব্যবহার জানবো সেটা হচ্ছে দাড়ি। বলেছে যে এই চিহ্নগুলো কখনো উদ্ধরণ চিহ্নগুলো, উল্লিখিত বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু কিছু চিহ্ন বাক্যের শেষে বসতে পারে, কিছু চিহ্ন বাক্যের মাঝখানে বসতে পারে, কিছু চিহ্ন দুটি শব্দের মাঝখানে বসতে পারে। আর এগুলো সমস্ত বিরাম চিহ্নগুলির একটি কাজ, সেটা হচ্ছে বাক্যে বক্তার বক্তব্য সুস্পষ্ট করে এই চিহ্নগুলো, এবং যে বক্তাকে একটু থামার সুযোগ দেয়। এই চিহ্নগুলো থাকলে সেই জায়গাটায় বক্তা কি করতে পারে? থামতে পারে, থামার ফলে তার বক্তব্য সুস্পষ্ট হয়।
বাক্যের শেষে যে বিরাম চিহ্ন, আমরা বললাম যে কিছু চিহ্ন বাক্যের শেষে বসে। বাক্যের শেষে যে বিরাম চিহ্নগুলো বসে সেগুলো হচ্ছে প্রথমত দাড়ি, তারপরে আরেকটা বিরাম চিহ্ন বাক্যের শেষে বসে, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা বিরাম চিহ্ন বাক্যের শেষে বসে, সেটা হচ্ছে বিস্ময় চিহ্ন। এখন আমরা প্রথমেই জানব দাড়ি কোথায় ব্যবহার করা হয়। তাহলে দাড়ি কোথায় ব্যবহার করা হয়? বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে দাড়ি চিহ্ন ব্যবহার করা হয়। আর দাড়িকে কি বলা হয়? পূর্ণচ্ছেদও বলা হয়। যেমন আমরা বাংলাদেশে বাস করি, আমাদের স্কুলটি খুব সুন্দর, আমাদের স্কুলের সামনে একটি মাঠ আছে, আমরা প্রতিদিন সকালে ভাত খাই, প্রতিদিন সকালে স্কুলে যাই। আমার বক্তব্য যেখানে শেষ হবে সেখানেই কি হবে? দাড়ি বসবে। তোমাদের বইয়ে একটা বাক্য আছে, দিয়ে বুঝিয়েছে, যেমন আমরা বাংলাদেশে বাস করি, পুরো বাক্যটির শেষে কি বসেছে? দাড়ি বসেছে। জিজ্ঞাসা চিহ্ন কোথায় বসে এবার আমরা জানবো। আমরা যদি কারো কাছে কিছু জানতে চাই বা কোনো প্রশ্ন করি, তাহলে কোন চিহ্নটি বসবে? হ্যাঁ, ঠিক বলেছ, তাহলে জিজ্ঞাসা চিহ্ন বসবে। যেমন তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কখন স্কুলে এসেছো, তোমাদের পরীক্ষা কি শেষ হয়েছে? তাহলে এই প্রত্যেকটা বাক্যে কি করা হচ্ছে? কারো কাছে কিছু জানতে চাওয়া হচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। কোনো কিছু জানতে চাওয়া হলে বা প্রশ্ন জিজ্ঞাসা করা হলে কি হয়? প্রশ্নবোধক চিহ্ন বসে। আর প্রশ্নবোধক চিহ্নটি কোথায় বসে? পুরো বাক্যের শেষে বসে। আর তোমরা নিশ্চয়ই দেখেছো প্রশ্নবোধক চিহ্নের রূপটা, আকৃতিটা তোমরা দেখেছো। চিহ্নটা কেমন? এরকম, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। বিস্ময় চিহ্ন, বক্তার মনের বিভিন্ন আবেগ, যেমন আবেগ অনেক রকম হতে পারে, আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা, ক্রোধ ইত্যাদি আবেগ প্রকাশ করার জন্য যে চিহ্নটি বসে সেটি হচ্ছে বিস্ময় চিহ্ন। যেমন আমি যদি বলি তোমাকে আজকে মেরেই ফেলবো, ছি তুমি এ কথা বলতে পারলে, বাহ কি সুন্দর ফুল, অথবা আকাশটা দেখে বলে আকাশটা কি নীল। এরকম তুমি যখন বিস্ময় প্রকাশ করবে, ফুলটি কি সুন্দর, কক্সবাজার কি সুন্দর, তা এই যেরকম বিস্ময় যখন প্রকাশ করবে তখন কি হবে? বিস্ময় সূচক চিহ্ন বসবে। আর বিস্ময় সূচক বাক্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে, বিস্ময় সূচক কোনো শব্দ যদি থাকে তাহলে ওই বিস্ময় সূচক শব্দের পরেও বিস্ময় সূচক চিহ্ন বসে। বক্তার মনে বিভিন্ন আবেগ প্রকাশে বিস্ময়সূচক চিহ্ন বসে, এটা আমরা জানলাম। আর অতীতে, এটা এখন হয় না, অতীতে কি করা হতো? কাউকে সম্বোধন পদের পর আধুনিক বাংলা ব্যাকরণের নিয়ম হচ্ছে কি করতে হয়? কমা দিতে হয়। যেমন আমি বললাম কামাল আমার কাছে আসো, কামাল তুমি পড়াটা শিখেছো, তাহলে আমি কামালকে সম্বোধন করে যখন বললাম তখন কামালের পরে কি করতে হয়? বর্তমান সময়ে আমরা চিহ্ন দেই কোনটি? কমা চিহ্ন ব্যবহার করি। কিন্তু অতীতে সম্বোধন পদের পরে কি চিহ্ন ব্যবহার করা হতো? বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করা হতো। তবে এটির ব্যবহার এখন আর বর্তমানে নেই। এখন সম্বোধন পদের পরে বিস্ময় সূচক চিহ্ন বসে না, শুধুমাত্র বিস্ময় সূচক বাক্যের শেষে বিস্ময় সূচক চিহ্ন বসে, এবং বিস্ময় সূচক শব্দের পরেও, যেমন বাহ আকাশ কি নীল, এখানে বাহ শব্দটি হচ্ছে একটি বিস্ময় সূচক শব্দ, এই শব্দের পরেও বিস্ময় সূচক চিহ্ন বসবে এবং পুরো বাক্যটির শেষেও বিস্ময় সূচক চিহ্ন বসবে। আবার যদি বললাম যে সাবাস আমরা খেলায় জিতেছি, এই যে সাবাস শব্দটি হচ্ছে বিস্ময় সূচক শব্দ বা আবেগ সূচক শব্দ। এই বিস্ময় সূচক বা আবেগ সূচক শব্দের পরে কি হয়? বিস্ময় সূচক চিহ্ন বসে। যেমন আহা কি সুন্দর দৃশ্য, দেখো তোমরা সবাই খেয়াল করো, তোমাদের সবার সামনে বই আছে, ৬২ পৃষ্ঠায় বিস্ময় সূচক চিহ্নের আলোচনা আছে। এখানে দেখো আহা কি সুন্দর দৃশ্য, আহার পরে কি আছে? একটা বিস্ময়সূচক চিহ্ন আসছে। তারপরে কি সুন্দর দৃশ্য, এরপরে আরও একটি বিস্ময়সূচক চিহ্ন আছে। মাগো তুমি কখন এলে, এই মাগো হচ্ছে সম্বোধন পদ, এই জন্য মাগোর পরে কি হচ্ছে? বিস্ময়সূচক চিহ্ন বসেছে। তবে তোমাদের বলে রেখেছে আগেই যে আধুনিক বাংলা ব্যাকরণে সম্বোধন পদের পর আর বিস্ময়সূচক চিহ্ন বসে না। কি চিহ্ন বসে? কমা বসে। হ্যাঁ তোমরা ঠিক বলেছ, কমা বসে। মাগো তুমি কখন এলে, তাহলে এখানে কি হচ্ছে? মাগোর পরে কি হচ্ছে?
একটা বিস্ময়সূচক চিহ্ন বসে, তুমি কখন এলে, এরপরে হচ্ছে একটা বিস্ময়সূচক চিহ্ন বসেছে। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো হচ্ছে কমা। এতক্ষণ আমরা বাক্যের শেষে বিরাম চিহ্নগুলো জানলাম। সেগুলো কি কি জানলাম? দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন এবং বিস্ময়সূচক চিহ্ন। এই তিনটি বিরাম চিহ্ন বাক্যের শেষে বসে। এবার বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এমন কিছু বিরাম চিহ্নের সম্পর্কে আমরা জানব। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলি হচ্ছে কমা, আরেকটি বিরাম চিহ্ন হচ্ছে সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি চিহ্ন, বিকল্প চিহ্ন। এগুলি বাক্যের মধ্যখানে বসে। এবার আমরা কমার ব্যবহার জানবো। কমা কখন কখন ব্যবহার করা হয়। কমা বাক্যে যদি অল্প বিরতি ব্যবহার করতে হয় তখন কমা বসে। কখন কমা বসে? বাক্যে যখন অল্প বিরতির প্রয়োজন হয় তখন কমা বসে। তাহলে আমরা প্রথম কমার একটি ব্যবহার জানলাম, যে বাক্যে অল্প বিরতির প্রয়োজন হলে কমা চিহ্ন বসে। আমরা আরো কিছু ব্যবহার কমা সম্পর্কে জানবো। তাহলে কমার ব্যবহারটা জেনে নেই। তোমরা সবাই লিখো কমার ব্যবহার। এক নম্বর, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা ব্যবহার হয়। যেমন তুমি যাবে না যাবে না, তুমি যাবে না যাবে না। আমি যদি এখানে প্রশ্ন এই কমাটা না ব্যবহার করি, এটা অর্থ স্পষ্ট হবে না। আরেকটা উদাহরণ দিলে তুমি দেখবে কমাটা না ব্যবহার করলে কতটা অসুবিধা হয়। আমি যদি বলি যে এই পুকুরে পা ধুবে, না ধুলে জরিমানা হবে, আমি এটাই বলতে চাচ্ছি। যদি আমি কমা না ব্যবহার করি, তুমি এরকম মনে করতে পারো যে এই পুকুরে পা ধুবে না, ধুলে জরিমানা হবে। ঠিক আছে? তাহলে কমা যদি ব্যবহার না করি তাহলে বাক্যের অর্থ স্পষ্ট হবে না। বাক্যে যেখানে অল্প একটু থামতে হয় সেখানে কমা ব্যবহার করতে হয়। তাহলে আমরা এইরকম আরেকটা বাক্য, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। আমি যদি এখানে কমা না ব্যবহার করি অর্থ সুন্দরভাবে প্রকাশ করতে পারবো না বা অর্থ সুস্পষ্ট হবে না। 2 নাম্বার হচ্ছে বাক্যের সম্বোধনের পর কমা বসে। কাউকে সম্বোধন করে আমরা একটু আগেই বলছিলাম বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার যখন বলেছি, মনে আছে তোমাদের, যে বিস্ময়সূচক চিহ্ন সম্বোধনের পরে বসে। তবে আধুনিক বাংলা ব্যাকরণে সম্বোধনের পর কি হয়? কি চিহ্ন বসে? কমা চিহ্ন বসে। তাহলে বাক্যের সম্বোধনের পর কমা বসে। যেমন সেতু, পড়তে বসো। বিথু, খাবে এসো। তারপর হচ্ছে করিম, তোমার অঙ্ক বইটি দাও। তারপরে রহিম, তুমি বাইরে যেও না। এই যে বাক্য, এই যে 4টা বাক্য বললাম, 4টা বাক্যে কি করলাম? আমরা কাউকে সম্বোধন করেছি। করিম, রহিম, বিথু অথবা সেতু বলে কাউকে সম্বোধন করেছি, ডেকেছি, ডেকে আমার মনের কথাগুলো বলেছি। কাউকে ডেকে সম্বোধন করে যদি কিছু বলা হয় তাহলে কি চিহ্ন বসবে? কমা বসবে। সম্বোধন পদের পরে কি হয়? কমা বসে। আমরা 4টা উদাহরণ বললাম। যেমন সেতু, পড়তে বসো। তারপর আর একটা বললাম কি? বিথু, খাবে এসো। তাহলে এই যে সেতু কমার ব্যবহার, তাহলে সম্বোধন পদের পর কমা বসে। যেমন সেতু, পড়তে বসো। তোমরা সবাই খাতায় লিখে নাও। তাহলে সম্বোধন পদের পর কি বসে? কমা বসে। কি বললাম? সেতু, পড়তে বসো, এরপরে কমা বসলো। তাহলে কমার একটি ব্যবহার জানলাম। একটা জানলাম যে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে। 2, বাক্যের সম্বোধন পদের পর কমা বসে। 3 নাম্বার হচ্ছে একই ধরনের পদ, একাধিক পদ যদি পরপর বসে তাহলে কমা বসে। যেমন দেখো, এটা হচ্ছে 2 নাম্বারটা লিখলাম। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে একই ধরনের পদ পরপর বসলে কমা বসে। একই ধরনের পদ পরপর বসলে, একই ধরনের পদ পরপর বসলে কমা বসে। তোমরা নিয়মটা লিখে নাও, বসলে কমা বসে। যেমন একটা দেখো, একই ধরনের বিশেষ্য পদ,
একই ধরনের বিশেষণ পদ, একই ধরনের সর্বনাম পদ পরপর বসলো, তাহলে কি হবে? তোমাকে কমা দিতে হবে। যেমন পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের বড় নদী। পদ্মা মেঘনা, তোমরা লিখে নাও, পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের বড় নদী। পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের বড় নদী। এই পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের বড় নদী, এই তিনটি হচ্ছে কি? তিনটি হচ্ছে বিশেষ্য পদ, তিনটি হচ্ছে নদীর নাম। তাহলে এই জন্য এরপর কি হচ্ছে? কমা দেওয়া হয়েছে। একাধিক বিশেষণ পদ যদি পরপর বসে তাহলেও কমা দিতে হবে। প্রতিটি বিশেষণ পদের কমা শেষ পদের আগে বাকি সবগুলোর মধ্যে কমা দিতে হবে। সুখ দুঃখ আশা নিরাশা একই মালার ফুল, শেষ পদটার পরে কমা দিব না, আর সব শেষ পদের আগ পর্যন্ত আমরা কমা দিয়ে যাব। যেমন সুখ এরপরে কমা, দুঃখ কমা, আশা কমা, নিরাশা একই মালার ফুল। সুখ দুঃখ আশা নিরাশা এগুলো হচ্ছে সবগুলো কোন পদ বলো তো? হ্যাঁ, চমৎকার, সুন্দর বলেছ। সুখ দুঃখ আশা নিরাশা এগুলো সবগুলি হচ্ছে বিশেষণ পদ। তাহলে একই বিশেষণ পদ যদি পরপর থাকে সবগুলোর পরে কমা দিতে হবে, শুধু শেষ পদটি ছাড়া আর সবগুলো পদের পূর্বে শেষে কমা দিতে হবে। সর্বনাম একাধিক সর্বনাম পদ একসাথে আছে, তখনও কি করতে হবে? কমা দিতে হবে। যেমন তুমি আমি ও রবিন বাজারে যাব, যেহেতু ও আছে এই জন্য এখানে আর কমা দিতে হবে না, ও থাকার কারণে কমা হবে না। তুমি আমি রবিন বা ও রবিন বাজারে, তুমি আমি কমা রবিন বাজারে যাব, ঠিক আছে? কিন্তু ও আছে বলেই এখানে কমা দেয়নি। তাহলে বলেছে বাক্যে একই ধরনের পদ পরপর বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলো পদের পরে কমা দিতে হবে। একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কমা বসে। তারপরে তাহলে কমা আর কোথায় বসে? একই ধরনের বাক্যাংশকে আলাদা করতে কমা বসে। তোমরা লিখে নাও, একই ধরনের বাক্যাংশকে একই ধরনের বাক্যাংশকে আলাদা করতে কমা বসে। যেমন আমি একটা বলছি, শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো, বই রাখলো, তারপর বেরিয়ে গেল। সে ক্লাসে ঢুকলো, দেখো এগুলি পরপর বাক্যাংশগুলো ক্রিয়া জাতীয় বাক্যাংশ। ক্লাসে ঢুকলে একটা কাজ করা বোঝাচ্ছে, বই রাখলো, ক্লাসে ঢুকলো, বই রাখলো, তারপর বেরিয়ে গেল। তাহলে একই ধরনের বাক্যাংশ যদি আলাদা করতেও কি হবে? কমা বসবে। যেমন সে ক্লাসে ঢুকলো, বই রাখলো। ক্লাসে ঢুকলো একটা সমাপিকা ক্রিয়া দিয়ে বাক্যাংশটা শেষ হয়েছে। বই রাখলো এটাও একটা ক্রিয়াবাচক শব্দ দিয়ে বাক্যাংশটা শেষ হয়েছে, তারপর বেরিয়ে গেল, এখানে বাকি পুরো বাক্যটি শেষ হয়েছে। বলেছে একই ধরনের বাক্যাংশ যদি থাকে তাহলে বাক্যাংশগুলিকে আলাদা করার জন্য প্রতিটির পরে কমা চিহ্ন ব্যবহার করা হবে। এরকম আরেকটা আছে, আমাদের কাছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ খুবই আনন্দের দিন। তাহলে আমাদের কাছে স্বাধীনতা দিবস যে ধরনের বাক্যাংশ, বিজয় দিবস ওই একই রকম বাক্যাংশ, পহেলা বৈশাখ একই ধরনের বাক্যাংশ, আর এটা হচ্ছে খুবই আনন্দের দিন। তাহলে স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলোর পরে কি হয়েছে? কমা হয়েছে। একই ধরনের বাক্যাংশ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে প্রত্যেকটা বাক্যাংশকে আলাদা করার জন্য একটি করে কমা চিহ্ন ব্যবহার করা হবে। এরপর
এরপর কমার 5 নাম্বার নিয়মটা জানবো, যে এগুলো সবাই লিখে নিয়েছো? এই 4টা নিয়ম লিখে নিয়েছো সবাই? হ্যাঁ লিখেছো, সবাই লিখেছো। 63 নাম্বার পৃষ্ঠায় যে নিয়মটা দেয়া আছে সেটা আমরা জানবো। বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। উদ্ধৃতি চিহ্ন তো তোমরা দেখেছো, আমরা প্রথমেই যে বিরাম চিহ্নগুলো দেখিয়ে দিচ্ছিলাম তার মধ্যে উদ্ধৃতি চিহ্ন দেখিয়েছি। উদ্ধৃতি চিহ্ন হচ্ছে দুটা উল্টো করে কমা আর বাক্যের শেষে দুইটা সোজা করে কমা, কিন্তু এটা উপরের দিকে বসে। তাহলে উদ্ধৃতি চিহ্নের আগে কি হবে? কমা বসে। মা বললেন অঙ্ক করতে বসো, তাহলে কমার 5 নাম্বার নিয়মটা হচ্ছে, আচ্ছা এই নিয়মগুলি বইয়ে তোমাদের 1 2 3 4 আছে, আমি রোমান 1 2 3 4 দিয়েছি। তাহলে 5 নাম্বার নিয়মটা হচ্ছে বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। চিহ্নের আগে কমা বসে। যেমন একটা উদাহরণ দেখো, আমরা একটা উদাহরণ বোর্ডে দিচ্ছি, এটা তুলে নাও। আর কিছু উদাহরণ আমরা বলবো। বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে, যেমন মা বললেন অঙ্ক করতে বসো। মা বললেন কমা অঙ্ক করতে বসো। দেখো দুইটা উল্টো করে কমা, বাক্যের উপরের দিকে উল্টো করে দুইটি কমা, সোজা করে দুইটি কমা, এই রকম চিহ্নটাই হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। আর উদ্ধৃতি চিহ্নটা যেখানে শুরু হবে তার আগে কি হবে? একটা কমা বসবে। তাহলে মা বললেন কমা অঙ্ক করতে বসো। তাহলে আমরা দেখতে পেলাম উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে? কমা বসে। আমি বললাম গল্পের বই পড়তেই ভালো লাগছে। আমি বললাম কমা, আমার উদ্ধৃতি চিহ্ন কখন ব্যবহার হয়? যখন কেউ কিছু বলল, ওটা যদি হুবহু অবিকল তার ভাষায় ব্যবহার করা হয়, তার ভাষাটাই লেখা হয়, তখন সেখানে উদ্ধৃতি চিহ্ন বসে। আর উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে? কমা বসে। আর তারপরে আমি বললাম গল্পের বই পড়তেই ভালো লাগছে। আমি বললাম, তোমরা বইয়ে দেখো 63 নাম্বার পৃষ্ঠায় 5 নাম্বার নিয়মটা, কমার 5 নাম্বার নিয়মটা, কমা ব্যবহারের 5 নাম্বার নিয়মটা এখানে আছে। আমি বললাম গল্পের বই পড়তেই ভালো লাগছে। আমি বললাম কমা গল্পের বই পড়তেই ভালো লাগছে, আমার কথাটা হুবহু আমার ভাষায় ব্যবহার করা হলো, এই জন্য এখানে কি আছে? উদ্ধৃতি চিহ্ন আছে। আর উদ্ধৃতি চিহ্নের আগে কি বসবে? কমা বসবে। ঠিক আছে? আর নিচের নিয়মগুলো তোমরা সবাই লিখে ফেলেছো, তাহলে বোর্ডের এই অংশটা আমরা পরিষ্কার করতে পারি। পারি কি? হ্যাঁ পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা পরিষ্কার করে ফেলছি। এবার আমরা সেমিকোলনের ব্যবহার পড়ব। এবার আমরা কি পড়ব? সেমিকোলনের ব্যবহার পড়ব। সেমিকোলনের ব্যবহার। সেমিকোলনটা কি? তোমরা সেমিকোলন তো দেখেছো। সেমিকোলনটা কি? এই চিহ্নটা হচ্ছে সেমিকোলন। ঠিক আছে, এটা কখন ব্যবহার হয় সেই সম্পর্কে আমরা জানব। একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মাঝে যোগসূত্র রক্ষার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয়। যেমন তে বলেছে যে একাধিক বাক্যের মধ্যে যদি নিকট সম্পর্ক থাকে, খুব কাছের সম্পর্ক থাকে, তাদের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য আমাদের কি করতে হবে? সেমিকোলন ব্যবহার করতে হবে। আর সেমিকোলন কমার চেয়ে দ্বিগুণ সময় থামতে হয়। তাহলে আজকে আমরা যা পড়লাম সেগুলো আমরা একটু আলোচনা করছি। তোমাদের সবার মনে আছে আজকে কি পড়লাম? আজকে প্রথমত পড়লাম বিরাম চিহ্ন কাকে বলে। তোমরা বলতে পারবে বিরাম চিহ্ন কাকে বলে? হ্যাঁ, বাক্যের
অর্থ স্পষ্ট করার জন্য, সুস্পষ্ট করার জন্য বাক্যের মাঝে থামতে হয়। এই যে থামার জন্য যে চিহ্নগুলি, লিখিত বাক্যে থামার জন্য যে চিহ্নগুলি ব্যবহার করা হয়, সেই চিহ্নগুলিকে বলা হয় বিরাম চিহ্ন। আর বিরাম চিহ্ন ব্যবহার করলে কি হয়, লাভটা কি হয়, আমার বাক্যে বক্তার বক্তব্য সুস্পষ্ট হয়। এবং লিখিত ভাষায় বিরাম চিহ্ন ব্যবহার করলে বক্তার বক্তব্য আমার কাছে সুস্পষ্ট হবে যে বক্তা কি বলতে চাচ্ছিলেন। তো আমরা বাংলা ভাষায় অনেকগুলো বিরাম চিহ্ন আছে। আমরা যে বিরাম চিহ্নগুলির ব্যবহার তোমাদের অষ্টম শ্রেণীতে শিখব, সেই বিরাম চিহ্নগুলি হচ্ছে কি কি? বিরাম চিহ্নগুলি হচ্ছে কমা, তারপর আরেকটি হচ্ছে সেমিকোলন, একটি হচ্ছে দাড়ি, আরেকটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, আরেকটা হচ্ছে কোলন, আরেকটা হচ্ছে কোলন ড্যাশ, তারপরে হচ্ছে ড্যাশ চিহ্ন, হাইফেন চিহ্ন, তারপরে আর কি জানবো? উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন, বন্ধনী চিহ্ন, বিকল্প চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন। এই চিহ্নগুলো কেমন এক একটা দেখিয়েছি, তোমাদের কি মনে আছে ইলেক বা লোপ চিহ্ন কিরকম? ইলেক বা লোপ চিহ্ন কেমন? হ্যাঁ, ঠিক বলেছো। ইলেক বা লোপ চিহ্ন হচ্ছে বাক্যের উপরের দিকে ব্যবহার করা হয়। যেমন আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, পরে মানে এখানে উপরে, উপরে রস্য উঠা লোপ পেয়েছে বলে ইলেক চিহ্ন ব্যবহার হয়েছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে আমরা তাহলে এই বিরাম চিহ্নগুলো ব্যবহার সম্পর্কে আমরা জানছিলাম যে কিছু কিছু বিরাম চিহ্ন কোথায় বসে। বিরাম চিহ্নগুলো, কিছু বিরাম চিহ্ন আছে বাক্যের শেষে বসে। কোন কোন বিরাম চিহ্নগুলো বাক্যের শেষে বসে তোমাদের মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো, বাক্যের শেষে বসে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন এবং বিস্ময়সূচক চিহ্ন। কিছু বিরাম চিহ্ন আছে বাক্যের মাঝে বসে। সেই বিরাম চিহ্নগুলো কি কি? কমা, সেমিকোলন, হাইফেন, তারপরে হচ্ছে কোলন, কোলন ড্যাশ, উদ্ধৃতি চিহ্ন, এগুলির বাক্যের মাঝখানে বসে। ঠিক আছে, আমরা এর মধ্যে একটি বিরাম চিহ্ন সম্পর্কে পড়েছি, সেই বিরাম চিহ্ন, একটি বিরাম চিহ্নের পরিপূর্ণ ব্যবহার পড়েছি, আর আরেকটা বিরাম চিহ্নের বিরাম চিহ্নের পরিপূর্ণ ব্যবহারগুলি পড়েছি। মানে অর্থাৎ কমার কয়টি ব্যবহার শিখেছি? 5টি ব্যবহার শিখেছি। কোথায় কোথায় কমা ব্যবহার করা হয়? বাক্যে, হ্যাঁ ঠিক বলেছ, বাক্যে অল্প বিরতি দেওয়ার জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয়, বা বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয়। এরকম একটা উদাহরণ দিতে পারবে যে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা ব্যবহার হচ্ছে? হ্যাঁ, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। বাক্যের সম্বোধন পদের পর কমা বসে, সম্বোধন পদের পরে কমা বসে, এরকম একটা উদাহরণ দিতে পারবে? হ্যাঁ ঠিক বলেছ, রহিম তুমি এদিকে আসো। একই ধরনের পদ পরপর বসলে কি হয়? কমা বসে। যেমন উদাহরণ বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছ, পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের বড় নদী। তারপরে হচ্ছে একই ধরনের একাধিক বাক্যাংশ পরপর বসলে প্রতিটি বাক্যাংশের পর একটি করে কমা দিতে হয়। যেমন শ্রেষ্ঠা ঘরে ঢুকলো, কমা, হাত মুখ ধুলো, কমা, তারপর পড়তে বসলো, দাড়ি। তারপরে হচ্ছে বাক্যে উদ্ধৃতি চিহ্নের পূর্বে কি বসে? কমা বসে। এটা আমরা জানলাম যে উদ্ধৃতি চিহ্নের পূর্বে বসে কমা, আর বক্তার বক্তব্য হুবহু যে চিহ্নের মধ্যে হুবহু যখন প্রকাশ করা হয় তখন কোন চিহ্ন বসে? উদ্ধৃতি চিহ্ন বসে। আর উদ্ধৃতি চিহ্নের পূর্বে কি বসে? কমা বসে। আর সেমিকোলনের একটি ব্যবহার আমরা জেনেছি, এটা নিয়মটা কেউ বলতে পারবে? চমৎকার, ধন্যবাদ। নিয়মটা হচ্ছে একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। আর সেমিকোলনে কমার চেয়ে দ্বিগুণ সময় থামতে হয়। তার মানে সেমিকোলনের একটি মাত্র ব্যবহার আমরা জেনেছি। তাহলে আজকে যা পড়েছি সেটা হচ্ছে কোন কোন বিরাম চিহ্নগুলো বাক্যের শেষে বসে, কোন বিরাম চিহ্ন বাক্যের মধ্যে বসে, বাক্যের শেষে বসে সেই বিরাম চিহ্নগুলো কি কি, এবং এগুলি কখন ব্যবহার করতে হয়, এবং বাক্যের মাঝখানে বসে এরকম বিরাম চিহ্ন দুইটির একটির সম্পূর্ণ ব্যবহার আমরা জেনেছি, সেটা হচ্ছে কমা, আর আরেকটির হচ্ছে একটি মাত্র ব্যবহার জেনেছি, সেটা হচ্ছে সেমিকোলন। তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ লিখে নাও যে কমার 5টি ব্যবহার লিখো। বাড়ির কাজ হচ্ছে কমার 5টি ব্যবহার লিখো। কমার 5টি ব্যবহার
লেখো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর সেমিকোলনের আমরা একটি মাত্র ব্যবহার শিখেছি। আগামী ক্লাসে আমরা সেমিকোলনের বাকি ব্যবহারগুলো শিখব এবং অন্যান্য উদ্ধৃতি বিরাম চিহ্নের ব্যবহারগুলো আমরা একই সাথে জানবো। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো, বাড়ির কাজটা ঠিক মতো করে আনবে। আসসালামু আলাইকুম।